আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেল বিষয় রিভিনিউ রিকগনাইজেশন, আয় শনাক্তকরণ, প্রথম পর্ব। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি দুইটি সিলেবাসে দেওয়া হয়েছে: বিবিএ থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং অনের তৃতীয় অধ্যায় এবং এমবিএ ফাইনাল ইয়ার কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টের চতুর্থ অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে দুইটি প্রশ্ন আসে। এদের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র দুইটি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। ফরম্যাট নম্বর 1 কন্ট্যাক্ট রেভিনিউ, ফরম্যাট নম্বর 2 সেলস রেভিনিউ। শিক্ষার্থীগণ, 1 নম্বর ফরম্যাটে আবার আমাদের দুইটি প্যাসেজে অঙ্ক শিখতে হবে। প্যাসেজ নম্বর 1 পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন মেথড, প্যাসেজ নম্বর 2 কমপ্লিট কন্ট্যাক্ট মেথড। 2 নম্বর ফরম্যাট সেলস রেভিনিউতে আমাদের তিনটি প্যাসেজে অঙ্ক শিখতে হবে। প্যাসেজ নম্বর 1 জেনারেল সেলস মেথড, প্যাসেজ নম্বর 2 ইনস্টলমেন্ট সেলস মেথড, প্যাসেজ নম্বর 3 কস্ট রিকভারি সেলস মেথড। এবার চলুন আমরা ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। ফরম্যাট নম্বর 1 কন্ট্যাক্ট রেভিনিউ। যে সমস্ত কোম্পানি কন্ট্যাক্ট বা চুক্তির মাধ্যমে আয় করে থাকেন সে সমস্ত কোম্পানি আয় শনাক্তকরণের জন্য দুইটি পদ্ধতি ব্যবহার করে থাকেন। পদ্ধতি নম্বর 1 প্রথমে পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন মেথড, প্যাসেজ নম্বর 2 কমপ্লিট অফ কন্ট্যাক্ট মেথড। কমপ্লিট অফ কন্ট্যাক্ট মেথড হলো যে চুক্তিবদ্ধ কাজটি পুরোটা কমপ্লিট হওয়ার পরে আয় দেখানো হয়, আর পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন মেথড হলো চুক্তিবদ্ধ কাজটি চলাকালীন সময়ে বছর শেষ হলে যতটুকু কাজ কমপ্লিট হয়েছে ঠিক শতকরা হারে ততটুকু মুনাফা দেখানো হয় এই পদ্ধতিতে। শিক্ষার্থীগণ, এই বেসিক সম্পর্কে আমরা গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে বেশি ক্লিয়ার করতে পারবো। তাহলে চলুন প্রথমে আমরা প্রবলেম দেখে আসি। এই ফরম্যাটে অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। বিগত পরীক্ষায় এই ফরম্যাট থেকে বেশি অঙ্ক এসেছে। যেমন প্রবলেম নম্বর 1 এটি 2012 সালে এসেছিল। প্রবলেম নম্বর 2 এটি 2014 সালে এসেছিল এমবিএ ফাইনাল ইয়ার। প্রবলেম নম্বর 3 এটি 2014 সালে অনার্স থার্ড ইয়ার এসেছিল। প্রবলেম নম্বর 4 এটি 2014 সালে এসেছে অনার্স থার্ড ইয়ারে। প্রবলেম নম্বর 5 এটি 2015 সালে এমবিএ ফাইনাল ইয়ার এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি। প্রবলেম নম্বর 6 এটি 2015 সাল এডিইউ 7 কলেজে এসেছিল। প্রবলেম নম্বর 7 এটি 2016 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে। প্রবলেম নম্বর 8 2016 সালে 7 কলেজে এসেছিল। শিক্ষার্থীগণ, এই ফরম্যাট থেকে আমরা যে কোনো একটি প্রবলেম ভালোভাবে শিখে নিলে বাকি অঙ্কগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে চলুন প্রথমে প্রবলেম নম্বর 1 থেকে শুরু করি। 1 নম্বর প্রবলেম, অঙ্কটি বলা হয়েছে ডিউরিং 2010 সাল নিলসন কোম্পানি স্টার্টেড এ কনস্ট্রাকশন জব উইথ এ কন্ট্রাক্ট প্রাইস অফ টাকা 16 লাখ। নিলসন কোম্পানি 10 সালে একটি কাজ শুরু করেছে, কন্ট্রাক্ট নিয়েছে, যেটি 16 লাখ টাকা কন্ট্রাক্ট প্রাইস। দ্য জব ওয়াজ কমপ্লিটেড ইন 2012। এই কাজটি কমপ্লিট হবে 2012 সালে। 10 সালে কন্ট্রাক্ট শুরু করেছে, 12 সালে শেষ হবে, তাহলে 3 বছর সময় লাগবে। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল। এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে পার্টিকুলার এবং বাকি তিনটি কলামে 2010 সাল, 11 সাল এবং 12 সাল দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে কস্ট ইনকার টু ডেট, ওই তারিখ পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে, অর্থাৎ 10 সালে। আমরা প্রথমে 10 সালে ইনফরমেশনটি ভালোভাবে পড়ে নিই। কস্ট ইনকার টু ডেট, 10 সালে শেষ পর্যন্ত কাজ হয়েছে 4 লক্ষ টাকা। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, এখনো কাজটি সম্পন্ন করতে অনুমান করা হচ্ছে 6 লক্ষ টাকার কাজ করা লাগবে। তাহলে 4 লক্ষ এবং 6 লক্ষ মোট 10 লক্ষ টাকার কাজ করলে 16 লক্ষ টাকা আয় করা যাবে। তাহলে লাভ হবে বাকি 6 লাখ টাকা। এখান থেকে আমাদের বলছে বিলস টু ডেট, এখানে বিল পাওয়া গেছে 3 লক্ষ টাকা, সার্টিফাই পাওয়া গেছে 3 লক্ষ টাকা, এবং কালেকশন টু ডেট, এবং সেখান থেকে আদায় হয়েছে এই পর্যন্ত 2,70,000 টাকা। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা 10 সাল ভালোভাবে পড়ে নিলাম। এবার 11 সাল বলছে কস্ট ইনকার টু ডেট, 11 সাল পর্যন্ত আমাদের কাজ হয়েছে 8,25,000 টাকা, যার মধ্যে বিগত 10 সালের 4 লক্ষ অন্তর্ভুক্ত আছে।
এরপরে বলছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, এবং কাজ কমপ্লিট করতে 11 সালে এসে আশা করা যাচ্ছে যে এখনো 2,75,000 টাকা কাজ করা লাগবে, তারপরে কমপ্লিট হবে। তাহলে 8,25,000 এবং 2,75,000 যোগ করলে হয় 11 লক্ষ টাকা। তো 11 লক্ষ টাকা খরচ করলে আমরা আয় করতে পারবো 16 লক্ষ টাকা। এখান থেকে আমাদের লাভ হবে 5 লক্ষ টাকা। 11 সালে আমরা বিল পেয়েছি, বিলস টু ডেট 9 লক্ষ টাকা, সার্টিফাই পেয়েছি আমরা 9 লক্ষ টাকা, যার মধ্যে 3 লক্ষ টাকা বিগত বছরের আছে। কালেকশন টু ডেট 11 সালে আমাদের আদায় হয়েছে, ক্যাশ আদায় হয়েছে 8,10,000 টাকা, যার মধ্যে 10 সালের 2,70,000 টাকা সহ 8,10,000 টাকা আদায় হয়েছে। এবার আসেন 12 সাল। 12 সালে বলা হচ্ছে কস্ট ইনকাম টু ডেট 12 সালে এসে পর্যন্ত এই তারিখ পর্যন্ত আমাদের ব্যয় হয়েছে 10,70,000 টাকা। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, আর কোনো কাজ করার প্রয়োজন হবে না, অর্থাৎ সম্পূর্ণ কাজ ফিনিশ হয়ে গেছে 10,70,000 টাকাই। তাহলে লাভ হয়েছে, যেহেতু আমরা 16 লক্ষ টাকা কন্ট্রাক্ট প্রাইস পেয়েছিলাম, 10,70,000 টাকা মাইনাস করলে 5,30,000 টাকা থাকে, এই 5,30,000 টাকা আমাদের লাভ। এবং তো আমরা বিল পেয়েছি, বিলিংস টু ডেট 16 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা বিল পেয়ে গেছি, এবং কালেকশন টু ডেট এবং টাকা আদায় হয়েছে 14,25,000 টাকা। শিক্ষার্থীগণ, আমরা 3টি বছর আলাদা আলাদাভাবে পড়ে নিলাম। এবার আমাদের নিচে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট এ, compute the amount of gross profit to be recognized each year, assuming the percentage of completion method is used. আমাদের প্রতি বছর, অর্থাৎ এখানে 3টি বছরে আয় শনাক্ত করতে হবে। পদ্ধতি হলো পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন মেথড। তাহলে আমরা প্রথমে আসি 1 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে আসি। রিকোয়ারমেন্ট এ, গ্রোস প্রফিট রিকগনাইজ পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন মেথড। এখানে একটি ছক তৈরি করা হয়েছে। প্রথমে পার্টিকুলার লেখা হয়েছে, বাকি 3টি বছরের জন্য 6টি কলাম দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, আমরা প্রথমে 10 সালের 2টি কলাম এটি আগে শেষ করব, তার পরবর্তীতে আমরা 11 সাল এবং 12 সাল দেখব। তাহলে চলুন, প্রথমে লেখা হয়েছে কন্ট্রাক্ট প্রাইস, প্রশ্নপত্রে দেওয়া ছিল 16 লক্ষ টাকা। এখান থেকে আমরা কস্ট মাইনাস করব। কস্ট হয়েছে কস্ট টু ডেট 4 লক্ষ টাকা, প্রশ্নে দেওয়া ছিল 4 লক্ষ টাকা কস্ট হয়েছে, এবং এখনো কমপ্লিট করতে কাজ কমপ্লিট করতে কস্ট হবে 6 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ এবং 6 লক্ষ এই দুইটি যোগ করে হয় 10 লক্ষ টাকা। কন্ট্রাক্ট প্রাইস 16 লক্ষ থেকে 10 লক্ষ মাইনাস করলে লাভ থাকে 6 লক্ষ টাকা। এটা হলো এস্টিমেটেড প্রফিট, এটা প্রকৃত প্রফিট নয়, অনুমিত প্রফিট। শিক্ষার্থীগণ, 10 সালে আমরা কতটুকু কাজ কমপ্লিট করেছি এটা হিসাব করতে হবে। যে 4 লক্ষ টাকা কাজ সম্পন্ন হয়েছে, 10 লক্ষ টাকার মধ্য থেকে 4 লক্ষ টাকা যদি কমপ্লিট হয়, তাহলে 4 লক্ষকে 10 লক্ষ টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ পাবো আমরা 40%। এই মুনাফার 40% আমাদের চলতি বছরে দেখাতে হবে। এই 40% আমরা নিচে ওয়ার্কিং করে দিয়েছি। পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন 2010 সাল, 4 লক্ষ ভাগ 10 লক্ষ ইন্টু 100, এতে আসে 40%। শিক্ষার্থীগণ, তাহলে অনুমিত মুনাফা 6 লক্ষ, তার উপরে 40% গুণ করলে আসে 2,40,000 টাকা। এবার আসে লেস গ্রোস প্রফিট রিকগনাইজ ইন প্রিভিয়াস ইয়ার। এর পূর্বে যদি কোনো বছরের মুনাফা থাকে এই কন্ট্রাক্টে, তাহলে সেটি মাইনাস করতে হবে। যেহেতু আমরা 10 সালে কন্ট্রাক্টটি শুরু করেছি, তাহলে পূর্বে কোনো মুনাফা আসার প্রশ্নই আসে না। সুতরাং পূর্বে কোনো মুনাফা ছিল না এই কন্ট্রাক্টে। তাহলে 2,40,000 থেকে 0 মাইনাস করলে আমাদের থাকে 2,40,000 টাকা। এটি হলো 2010 সালের মুনাফা। শিক্ষার্থীগণ, এবার আসি 11 সাল। 11 সালে প্রশ্নে বলা হচ্ছে কস্ট ইনকাম টু ডেট 11 সাল পর্যন্ত এসে কাজ করেছে 8,25,000 টাকা, এবং এস্টিমেটেড কাজ এখনো করা লাগবে 2,75,000 টাকা। তাহলে আসেন, কস্ট আমরা বসিয়েছি 8,25,000 টাকা, এবং এস্টিমেটেড কস্ট 2,75,000 টাকা, দুটি যোগ করে পেয়েছি 11 লক্ষ টাকা। 16 লক্ষ কন্ট্রাক্ট প্রাইস
এই 16 লক্ষ টাকার থেকে 11 লক্ষ টাকা মাইনাস করলে এস্টিমেটেড প্রফিট 5 লক্ষ টাকা। এবার আসেন 5 লক্ষ টাকার মধ্যে আমরা কতটুকু 11 সালে মুনাফা দেখাবো সেটি শতকরা হার নিচেই পার্সেন্টেজ তৈরি করেছি। 8,50,000 টাকা ভাগ 11 লক্ষ টাকা গুণ 100, এতে আসে 75%। অর্থাৎ আমরা 75% কাজ কমপ্লিট করেছি। 5 লক্ষর 75% গুণ করলে আসে 3,75,000 টাকা। এখান থেকে প্রিভিয়াস প্রফিট মাইনাস করতে হবে বিগত 10 সালের মুনাফা 2,40,000 টাকা, এটি মাইনাস করলে থাকে 1,35,000 টাকা। এটি হলো 2011 সালের প্রফিট। এবার আসেন একইভাবে 2012 সাল, কাজ হয়েছে 10,70,000 টাকা আর এস্টিমেটেড কস্ট এটি 0। তাহলে প্রথমে কন্ট্রাক্ট প্রাইস 16 লক্ষ টাকা লিখলাম। 10,70,000 টাকা হলো আমাদের কাজ কমপ্লিট হয়েছে এবং এস্টিমেটেড কাজ 0, অর্থাৎ পুরোটাই কাজ কমপ্লিট ফিনিশ হয়ে গেছে। শিক্ষার্থীগণ, শেষ বছরে সবসময় 100% কাজ কমপ্লিট হবে। এজন্য এখানে আমাদের 10,70,000 টাকা এবং 10,70,000 টাকা এটি দ্বারা ভাগ করলে আসে, দেখেন 2012 সালে 10,70,000 টাকাকে 10,70,000 টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 100% কমপ্লিট। তাহলে মুনাফা হয়েছে, আমরা বাদ দিয়ে দেখলাম 16 লক্ষ থেকে 10,70,000 টাকা বাদ দিলে 5,30,000 টাকা। এই 5,30,000 টাকার 100% গুণ করলে আসে 5,30,000 টাকা। প্রিভিয়াস প্রফিট ছিল 3,75,000, এটি মাইনাস করা হলো, তাহলে অবশিষ্ট থাকলো 1,55,000 টাকা। শিক্ষার্থীগণ, প্রকৃতপক্ষে সেই বছরে যে মুনাফাটি হয়েছে এটি হলো প্রকৃত লাভ, অর্থাৎ 5,30,000 টাকা এটি হলো আমাদের প্রকৃত মুনাফা। আমরা 3টি বছরে লাভ করেছি 2,40,000, 1,35,000 এবং 1,55,000। এই 3টি যোগ করলে টোটাল যোগফল হবে 5,30,000 টাকা। এটি হলো প্রকৃত লাভ এই কন্ট্রাক্ট থেকে। শিক্ষার্থীগণ, আমরা পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন মেথড অনুযায়ী অঙ্কটি সমাধান করলাম। এবার আসেন দ্বিতীয় প্রশ্ন, প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল এন্ট্রি। নেসেসারি জার্নাল এন্ট্রি করতে হবে আমাদের এখান থেকে। শিক্ষার্থীগণ, তার পূর্বে আমরা আরেকটি মেথড করে আসি, যে সি পার্ট, সিটা আগে শিখে তারপর আমরা বি শিখাবো। কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রোস প্রফিট টু বি রিকগনাইজ ইচ ইয়ার অ্যাজুমিং দ্য কমপ্লিট কন্ট্যাক্ট মেথড। কমপ্লিট কন্ট্যাক্ট মেথড হলো যে 3 বছরের কাজ কমপ্লিট হওয়ার পরে লাস্ট বছরে যে আমাদের সমস্ত মুনাফা একত্রিতভাবে একসাথে দেখাতে হবে। তাহলে আসুন আমরা সি নম্বরটি আগে শিখে আসি। গ্রোস প্রফিট রিকগনাইজ কমপ্লিট কন্ট্যাক্ট মেথড। এখানে আমাদের ইনকাম স্টেটমেন্ট দেওয়া হয়েছে। প্রথমে পার্টিকুলার্স 3টি বছর দেওয়া হয়েছে, 10 সাল, 11 সাল, 12 সাল। প্রথমে কন্ট্রাক্ট প্রাইস আমরা লাস্ট বছরে লিখেছি। এখান থেকে কস্ট অফ কনস্ট্রাকশন টোটাল মিলে 10,70,000 টাকা 12 সালে হয়েছিল, এটি বাদ দিয়েছি। তাহলে মুনাফা পেয়েছি 5,30,000 টাকা। শিক্ষার্থীগণ, 10 সালে যেহেতু কাজ কমপ্লিট হয়নি তাই মুনাফা দেখানো যাবে না। 11 সালে কমপ্লিট হয়নি, এখানে মুনাফা দেখানো যাবে না। 12 সালে যে বছরে যে শেষ কমপ্লিট হয়েছে সেখানে দেখাতে হবে টোটাল প্রফিট 5,30,000 টাকা। এটি আমরা বিয়োগ করে দেখাতে পারি, ওয়ার্কিং করে 16 লক্ষ মাইনাস 10,70,000, 5,30,000 টাকা, এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, এবার আসি দ্বিতীয় প্রশ্নটি। বলা হয়েছিল জার্নাল তৈরি করতে হবে। প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল এন্ট্রি ফর 2011 সাল। 2011 সালের প্রয়োজনীয় জাবেদা দেখাতে হবে। প্রত্যেক বছরে আমাদের 4টি করে জাবেদা দেখাতে হয়। এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে শুধুমাত্র 11 সালে জাবেদা দেখাতে হবে। তাহলে আসুন প্রথম জাবেদাটি হবে কস্ট ইনকার টু ডেট, এটি জাবেদা হবে। তার পরবর্তী এস্টিমেটেড কস্ট, এটি কোনো জাবেদা হয় না। দ্বিতীয় জাবেদা হবে বিলিংস টু ডেট, বিলিং এর জাবেদা হবে 9 লক্ষ টাকার এখানে, আর কালেকশনের জাবেদা হবে 3টি, এবং 4 নম্বর জাবেদা হবে প্রফিটের জাবেদা। তাহলে আসুন আমরা দেখে আসি 11 বি নম্বর রিকোয়ারমেন্ট। প্রথম জাবেদা হলো কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট
8,25,000 টাকা মাইনাস 4 লক্ষ। শিক্ষার্থীগণ, শুধুমাত্র 11 সালে আমাদের সংগঠিত হয়েছে যতটুকু, ততটুকু জাবেদায় দেখাতে হবে। তাই 11 সালে যে 8,25,000 টাকা ব্যয় হয়েছে, এর মধ্যে 10 সালের ব্যয় ছিল 4 লক্ষ, এটি মাইনাস করে 4,25,000 টাকা বসানো হয়েছে। এটি লেখা হয়েছে কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট আর ম্যাটেরিয়াল ক্যাশ পেবেল ইটিসি ইত্যাদি ক্রেডিট। এবার আসেন দ্বিতীয় জাবেদা। আমরা বিলিংস টু ডেট বিল পেয়েছি 9 লক্ষ টাকার। এর মধ্যে 2010 সালে বিল পেয়েছিলাম 3 লক্ষ টাকা, এটি মাইনাস করতে হবে। তাহলে জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 6 লক্ষ টাকা আর বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট 6 লক্ষ টাকা। শিক্ষার্থীগণ, আমরা 3 লক্ষ টাকা কেন মাইনাস করলাম? যে বিগত বছরে এই বিলটি পেয়েছিলাম, আর আমরা তো জাবেদা করছি শুধুমাত্র 11 সালের জন্য। এজন্য 11 সালে কতটুকু হয়েছে, 9 লক্ষ থেকে 3 লক্ষ মাইনাস করলে যে 6 লক্ষ টাকা থাকে, এই 6 লক্ষ টাকারই জাবেদা দিতে হবে। এবার আসেন 3 নম্বর জাবেদা। 3 নম্বর জাবেদা এটি হলো কালেকশন টু ডেট। আমরা আদায় করেছি ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 11 সাল পর্যন্ত আমাদের আদায় হয়েছিল 8,10,000 টাকা, কিন্তু 10 সালে আদায় হয়ে গেছিল এর মধ্যে থেকে 2,70,000 টাকা, এটি মাইনাস করে 5,40,000 টাকা ক্যাশে দেখাতে হবে। এবার আসেন 4 নম্বর জাবেদা। এটি কনস্ট্রাকশন এক্সপেন্সেস ডেবিট। আমরা কনস্ট্রাকশন এক্সপেন্স করেছিলাম 4,25,000, এটা ডেবিট করা হলো। এবং কনস্ট্রাকশন ইন প্রসেস প্রফিটের জাবেদা, প্রফিট হচ্ছে 1,35,000 টাকা, ডেবিট করা হলো। এবং রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট, এটি আয়তে দেখানো হয়েছে 5,60,000 টাকা। 4,25,000 এবং 1,35,000 যোগ করে হয় 5,60,000 টাকা। শিক্ষার্থীগণ, এটি আমরা অন্যভাবে বের করতে পারি। যেমন কন্ট্রাক্ট প্রাইস ছিল আমাদের 16 লক্ষ টাকা। দ্বিতীয় বছরে আমাদের কমপ্লিট হয়েছিল কাজের 75%, তার মধ্যে 40% প্রথম বছরে কমপ্লিট হয়ে গেছিল। 75 থেকে 40% মাইনাস করলে থাকে 35%। 16 লক্ষ টাকার 35% গুণ করলে টোটাল আসে 5,60,000 টাকা। এটি হলো আমাদের রেভিনিউ। শিক্ষার্থীগণ, তাহলে আমরা জাবেদাটি শিখে নিলাম। প্রত্যেক বছর এরকম 2টি করে জাবেদা দিতে হবে। তাহলে এই অঙ্কটিতে আমরা 2টি মেথড শিখেছি, পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন মেথড এবং কমপ্লিট কন্ট্রাক্ট মেথড। সাথে আমরা জাবেদাও শিখে নিয়েছি। শিক্ষার্থীগণ, প্রথম ফরম্যাট থেকে এর বেশি আর কোনো প্রশ্ন করা হবে না। বাকি অঙ্কগুলো আপনারা নিজেরা বাড়িতে একটু প্র্যাকটিস করবেন। আর ভালোভাবে অঙ্ক শেখার জন্য প্রথম শর্ত হলো একটি ভালো বই। শিক্ষার্থীগণ, একটি ভালো বই একজন শিক্ষার্থীর কাছে শিক্ষকের মতো ভূমিকা রাখে। তাই বইটি যদি ভালোভাবে সাজানো থাকে, তাহলে অঙ্ক করতে আপনাদের কাছে অনেক সহজ বা ইজি হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে আমি ফরম্যাট আকারে সহজ ভাষায় বইগুলি লিখে দিয়েছি। আমার লেখা বইগুলি আপনারা সংগ্রহ করুন আর অনলাইনে ক্লাস দেখুন, তাহলে আশা করি যে কোনো জটিল সমস্যা আপনাদের খুব সহজে সমাধান করতে পারবেন। শিক্ষার্থীগণ, আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।